আজকে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। 21শে সংগ্রামের সঙ্গে যারা জড়িত ছিলেন, আমাদের দেশের যারা সূর্য সন্তান, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। একটা কথা হলো যে 21 হলো বাঙালি জাতির জীবনে বিস্ফোরণ, মহাবিস্ফোরণ। আপনারা জানেন এক মহাজাগতিক বিস্ফোরণের ভেতর দিয়ে পৃথিবী নামক এই গ্রহের সৃষ্টি হয়েছিল। ব্রহ্মাণ্ডে সূর্যের অংশ থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় মহাজাগতিক বিস্ফোরণ বলে থাকি। তো সেই বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আর তুলনীয়ভাবে এই কথাটা বলা যায় যে 21শে ফেব্রুয়ারির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ভেতর দিয়ে বাঙালির জাতি সত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজস্ব আবাসভূমি বাংলাদেশের প্রতিষ্ঠা ঘটেছে। কাজেই 21শে ফেব্রুয়ারির যে অবস্থান আমাদের জীবনে, যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সেটা নিশ্চিহ্ন হয়ে যাবার নয়। এজন্য এক সময় পাকিস্তান আমলে আমরা 21শে ফেব্রুয়ারিতে নগ্নপদে শহীদ মিনারে গিয়েছিলাম। অনেক জায়গায় শহীদ মিনার ছিল না, সেখানে আমরা নতুন করে শহীদ মিনার গড়েছি। আবার দেখা গেছে যে পুলিশ এসে শহীদ মিনার ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে, কিন্তু তার উপরে আমরা আবার ইট ফেলে ফেলে শহীদ মিনার করে আমাদের সামনের দিনে এগিয়ে যাবার যে পথ, নতুন করে শপথ নেবার যে বিষয়, সেটাকে আমরা পুনর্ব্যক্ত করেছি। আজকে এই স্বাধীন বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে। পাকিস্তান আমলে যেটা ছিল সংগ্রামের ক্ষেত্র, যেটা ছিল রণক্ষেত্র, সেই রণক্ষেত্র এখন উৎসবের ক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই উৎসবের আনুষ্ঠানিকতা, এই উৎসবের যে ফর্মালিটি, এটা যেন 21শে ফেব্রুয়ারির যে প্রেরণা, সেটাকে নিশ্চিহ্ন করে না দেয়। বড় বড় মঞ্চ সাজিয়ে উৎসবের আয়োজন করে ফুলঝুরি, আতশবাজি ছিটিয়ে দিয়ে আমরা যেন এই উৎসবের দ্বারা শুধুমাত্র মোহগ্রস্ত হয়ে না থাকি, উৎসবের ভেতর দিয়ে যেন আগামী দিনে এগিয়ে যাবার প্রাণ প্রতিষ্ঠা আমরা যাতে করতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো জাতিত্বের ভিত্তিতেই কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র গঠন করেছে। ধর্মীয় পরিচয়ে কিন্তু তারা কোনো রাষ্ট্র গঠন করেনি। মিশরীয়রা করেনি, ইরাকিরা করেনি, ইরানিরা করেনি, তুর্কিরা করেনি। কেউই কিন্তু দেখা যাবে যে এই জাতিত্বের ধর্মের নিরিখে তারা কিন্তু তাদের রাষ্ট্র গঠন করেনি, কিংবা জাতীয়তা তারা নির্ধারণ করেনি আর কি। ভারতবর্ষের বিষয়টাও কিন্তু সেই রকম। তার কারণ ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু বিভিন্ন জাতিতে বিভক্ত। বাংলাদেশে বাঙালিরা বাস করে, সিন্ধু প্রদেশে সিন্ধিরা, পাঞ্জাবে পাঞ্জাবিরা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পশতুর, আর বেলুচিস্তানে বালুচেরা বসবাস করে। নৃতাত্ত্বিক ভিত্তিতে ধর্ম ছাড়া ভাষাগত বা অন্যান্য যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের বিচারে তারা কিন্তু আলাদা আলাদা জাতি। তো এই আলাদা আলাদা জাতি নিয়ে একসময় পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এখানে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তারা জানেন 1940 সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব
গ্রহণ করে। এবং সেই পাকিস্তান প্রস্তাবের মধ্যে ছিল ভারতবর্ষের মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে রাষ্ট্র নয়, স্টেটস, রাষ্ট্রসমূহ গঠিত হবে। 1940 সালের যে মুসলিম লীগের যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবের মধ্যে কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে ভারতবর্ষের মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে এই সমস্ত অঞ্চল নিয়ে রাষ্ট্রসমূহ গঠিত হবে। অর্থাৎ সেখানে ফেডারেল স্টেটের কথা বলা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একটি ফেডারেল স্টেট, ভারতবর্ষ যেমন একটি ফেডারেল স্টেট, এইরকম একটি ফেডারেল স্টেটের কথা বলা হয়েছিল। কিন্তু 1947 সালে পাকিস্তান বিভাজনের সময় বলা হলো যে স্টেট শব্দ এস যুক্ত হয়ে যেখানে বহু বাচনিক হয়ে গিয়েছিল, সেটা ছিল টাইপিক্যাল মিস্টেক, সেটা হলো মুদ্রণ যন্ত্রের ভুল আর কি। এবং তারপরে আমরা দেখতে পাবো যে ইউনিটারি ফর্মে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। এবং আরও একটি কথা আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষেরা নিশ্চয়ই জানেন যে 1946 সালে মুসলিম লীগ পাকিস্তান ইস্যুতে নির্বাচন করেছিল এবং সেই পাকিস্তান ইস্যুর নির্বাচনে একমাত্র বাংলাদেশের বাঙালি মুসলমানরা ছাড়া অন্য প্রদেশগুলো যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা পাঞ্জাব বলি, আমরা সিন্ধি বলি, আমরা বেলুচিস্তান বলি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বলি, কোনো জায়গাতেই কিন্তু মুসলিম লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মন্ত্রিসভা গঠনের মতো আসন পায়নি আর কি। তাদেরকে সেই সমস্ত জায়গাতে কোয়ালিশন সরকার গঠন করতে হয়েছিল এবং কেবলমাত্র বাংলাদেশেই মুসলিম লীগ এককভাবে সরকার গঠন করেছিল। তখনকার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কথা আমরা জানি, তখনকার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম সাহেবের কথা আমরা জানি। তো বাঙালি মুসলমানেরা পাকিস্তান ইস্যুতে মুসলিম লীগকে জয়যুক্ত করেছিল, জিতিয়েছিল। ভারতের অন্যান্য প্রদেশের মুসলমানেরা কেন জয়যুক্ত করেনি সেটিও তো আমাদের একটু বিবেচনা করে দেখতে হবে। তার কারণ সেখানেও তো মুসলমান ছিল, তাহলে তারা কেন মুসলিম লীগকে বাংলাদেশের মুসলমানদের মতো এককভাবে জয়যুক্ত করল না? তার একটা প্রধান কারণ হলো বাংলাদেশে শিক্ষিত বাঙালি মুসলমান মধ্যবিত্ত সম্প্রদায়ের বিকাশ হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা এই বিকাশের রূপ লক্ষ্য করেছিলাম। এই বাঙালি মধ্যবিত্ত মুসলমানেরাই সেদিন কিন্তু বাঙালি দেশে সামগ্রিক মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল এবং একটাই প্রত্যাশা ছিল, একটাই আশা ছিল যে একটি স্বাধীন রাষ্ট্রে হয়তো আমরা নিজেদেরকে নিজেদের মতো করে বিকশিত করতে পারবো। আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে উন্নয়ন সেটা হয়তো সম্ভব হবে। কিন্তু 1947 সালে যদিও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম গণপরিষদের যে ভাষণ হয়েছিল সেখানে বলেছিলেন যে আজ থেকে কেউ হিন্দু নয়, কেউ মুসলিম নয়, কেউ বৌদ্ধ নয়, কেউ খ্রিস্টান নয়, সবাই পাকিস্তানি। অর্থাৎ যে ধর্মীয় পরিচয়ে তিনি পাকিস্তান প্রতিষ্ঠা করলেন, সেই পাকিস্তানের প্রথম গণপরিষদে দাঁড়িয়ে গভর্নর জেনারেল হিসেবে তিনি এই বক্তৃতা দিলেন যে এরপরে পাকিস্তানিরা আর ধর্মীয় পরিচয়ে পরিচিত হবে না, তারা পাকিস্তানি হিসেবে পরিচিত হবে। তারপরে আরেকটি ট্র্যাজেডি যেটা, সেটা হলো যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, প্রায় সমসংখ্যক মুসলমানদেরকে কিন্তু ভারতবর্ষে রেখেই কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। তো কাছাকাছি দেখা যাচ্ছে যেটার যে একটা অবৈজ্ঞানিক বিষয় ছিল বা এটা যে বলা যায় যে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য ছিল না, সেটা কিন্তু আমরা অন্যের কোনো অনুদান না নিয়ে নিজেদের পকেটের পয়সা খরচ করে বনের মোষ ঘরের নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর যারা ব্রত পালন করছেন, আমি মনে করি তারাও একটি জাতীয় দায়িত্ব পালন করছেন এবং তাদের দ্বারা সারা দেশ অনুপ্রাণিত হবে এবং একসময় দেখা যাবে যে একটা স্বেচ্ছা সংগঠনগুলোই আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ যাই বলি না কেন সেগুলো সংরক্ষণ এবং অনুপ্রেরণার স্থল হয়ে থাকবে আর কি। সেই তো যাই হোক।